আজকে এখন উত্তরপ্রদেশের ম্যানপুরীর রংপুরা নামের একটা গ্রাম, সেখানকার একটা ক্রাইমের সত্য ঘটনা শোনাবো। কিছু কিছু ঘটনা এমন থাকে যেটা শোনার পর বা শোনাবার পর মনে হয় যে পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যেটার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আজকাল সব সম্পর্ক যেন স্বার্থপরতায় মোড়া। মানুষ নিজের ভালোর জন্য, বেশিরভাগ মানুষ নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে একটুও পিছিয়ে যায় না। তো ঘটনাটা আগেই বলেছি উত্তরপ্রদেশের ম্যানপুরীর। সেখানে শামশাদ আলী নামের একজন ভদ্রলোক, খুব গরিব তিনি। তার 4 ছেলে মেয়ে, 3 মেয়ে 1 ছেলে। সব থেকে বড় মেয়ে নিশা, বয়স 21 বছর। তারপরে দুজন, একজনের 18, একজনের 16, আর ছেলে সলমান, যার বয়স 20 বছর। ভদ্রলোক একদিন রাত্রেবেলায় ঘুমাচ্ছেন। ডেটটা ছিল 21 ডিসেম্বর 2022। তো সকালবেলা যখন উঠেছিলেন তখন দেখছেন যে তার যে সব থেকে ছোট মেয়ে 16 বছর যার বয়স, সে বাড়িতে নেই। খোঁজাখুঁজি শুরু, কোথায় গেল মেয়ে। আশেপাশের প্রতিবেশী সব জায়গায় খবর নেওয়া হয়েছে। বাড়িতে 3 মেয়ে একসাথে ঘুমায়, কেউ কিচ্ছু বুঝতে পারেনি ছোট মেয়ে কোথায় চলে গেছে। ভদ্রলোক পুলিশ স্টেশনে গেছিলেন। পুলিশকে গিয়ে খবর দেওয়াতে পুলিশের মতো খুঁজছে। একদম গরিব ফ্যামিলির একটা মেয়ে, তাকে খোঁজার জন্য পুলিশ ডিপার্টমেন্টের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। এদিকে যে বাবা শামশাদ আলী, 16 বছরের মেয়ে হারিয়ে গেছে, সম্মানের ব্যাপার, তিনি কিন্তু খুঁজছেন। তিনি রোজ পুলিশ স্টেশনে যাচ্ছেন। এবার তিনি গ্রামেরই একজনের কাছে খবর পেলেন যে গ্রামে একটা বিয়ে বাড়ি ছিল। তাদের কিছু আত্মীয় পাঞ্জাব থেকে এসেছিল। রাকেশের বাড়িতে বিয়ে ছিল, পাঞ্জাব থেকে তাদের বাড়িতে আত্মীয় এসেছিল। আর সেই আত্মীয়দের সাথে এই ভদ্রলোক শামশাদ আলীর মেয়েদেরকে তারা অনেকক্ষণ কথা বলতে দেখেছিল। এবার তাড়াহুড়ো করে শামশাদ আলী সেই রাকেশের বাড়িতে যায়। রাকেশকে সমস্ত ব্যাপার জানায়। রাকেশ ভদ্রলোক, তিনি সেই পাঞ্জাবের আত্মীয় যার নাম রাহুল, তার ফোন নাম্বারটা দিয়েছিলেন। এবার সেই ফোন নম্বরে শামশাদ আলী কন্টিনিউয়াস কল করছেন। কল রিসিভ হচ্ছে না, সবসময় ফোন সুইচ অফ। হঠাৎ করে 8 দিন পর কলটা কানেক্ট হয়ে যায়। কানেক্ট হলে ভদ্রলোক যার সাথে কথা বলেছিলেন, কথা বলতে বলতে তিনি নিজের মেয়ের গলার আওয়াজটাও পেয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। ভদ্রলোক বুঝেছিলেন যে তিনি ঠিক ফোন নাম্বারটাই খুঁজে পেয়েছেন। তিনি চলে গেছিলেন, গিয়ে পুলিশ স্টেশনে পুরো ব্যাপারটা জানিয়েছিলেন। পুলিশ সেই ফোন নাম্বারটার লোকেশন ট্রেস করবে বলেছিল। লোকেশন ট্রেস করেছিল। ট্রেস করার পরে একটা এরিয়া বলে দিয়েছিল যে মুক্তাসর নামের একটা এরিয়া, পাঞ্জাবের সেই জায়গা, সেখানে লোকেশন দেখা যাচ্ছে, সেখানে আপনি গিয়ে নিজের মেয়েকে খুঁজুন। যদিও এই ব্যাপারটা পুলিশের কাজ ছিল, কিন্তু আগেই বলেছি গরিব ফ্যামিলি, তো পুলিশ সেটাকে গুরুত্ব দিয়ে দেখছিল না। ভদ্রলোককে লোকেশনটা বলে দেয়, মেয়ে হারিয়ে গেছে। তিনি নিজের 3 জন আরও আত্মীয়কে সঙ্গে নিয়ে একটা গাড়ি ভাড়া করে চলে গেছিলেন পাঞ্জাবের সেই মুক্তাসর এলাকার উদ্দেশ্যে। তিনি যখন আলিগড় পর্যন্ত পৌঁছেছেন তখন তার ছেলে সলমান তাকে কল করে জানিয়েছিল যে বাড়িতে যে 2 জন বোন আরও ছিল, একজনের 21 আর একজনের 18 বছর বয়স, তারা দুজনেও আবার নিখোঁজ হয়েছে। এই ব্যাপারটা শামশাদ আলী 3 জন আত্মীয়কে জানায়, বলে চলো বাড়ি ফিরে যাই। কিন্তু আত্মীয়রা বলে না, এইভাবে কি করে, আমরা এতটা এসে গেছি, আমরা তো বেশিরভাগ পথটা চলে এসেছি, তো আগে আমরা সেই মুক্তাসরে যাব, তারপরে গিয়ে আবার ফিরে দেখা যাবে যে তোমার বাকি 2 জন মেয়ে কোথায় গেল। সবাই এটাই বুঝলো যে এই যে 3 জন মেয়ের হারিয়ে যাওয়া, এটার পেছনে কিন্তু কোনো একজনই রয়েছে। যে করেছে সেই এই 3 জনকেই নিয়ে চলে গেছে কোনো একটা খারাপ উদ্দেশ্যে। এবার পুলিশ যে লোকেশনটা ট্রেস করে দিয়েছিল, সেই লোকেশনটা নিয়ে গিয়ে ওই এরিয়ার পুলিশ স্টেশনে দিয়েছিল
শামশাদ আলী আর তার 3 জন আত্মীয়। পুরো ঘটনা জানাবার পর সেখানকার পুলিশ বলে অন্য কথা, তারা বলে যে না, আপনারা বললে তো আমরা খুঁজবো না। অফিসিয়ালভাবে ম্যানপুরি পুলিশ আমাদেরকে কিছু বলতো বা আপনাদের সঙ্গে আসতো তাহলে আমরা দেখতাম। আমরা এভাবে ডিউটি করি না, আমাদের ডিউটির একটা নিয়ম আছে, আপনারা ফিরে যান, আমরা কিচ্ছু করতে পারবো না। তাও সেই ভদ্রলোক নিজে আর নিজের আত্মীয়দেরকে নিয়ে গিয়ে সেই লোকেশনে গেছিল, দেখেছিল একটা ঘর আছে কিন্তু সেখানে তালাবন্ধ। সেটা রাহুলের বাড়ি বলে তিনি আশেপাশের লোকজনের কাছে জানতে পেরেছিলেন, কিন্তু তিনি ওই জায়গাটা চিনে এসেছিলেন। তারপরে আবারও সেই ভাড়া করা গাড়িতে তিনি গেছিলেন, তাতেই আবার ফিরে এসেছিলেন। ফিরে এসে তিনি আবার পুলিশ স্টেশনে গিয়ে সব ব্যাপারটা জানিয়েছিলেন যে তার 3টে মেয়েই হারিয়ে গেছে। পুলিশ হেসেছিল, কোনো লাভ হয়নি, মেয়েরা খালি আপনার পালিয়েই যাচ্ছে। কি ধরনের মেয়ে তৈরি করেছিলেন এই ধরনের একটা কথা শামশাদ আলীকে বলা হয়েছিল। শামশাদ আলী মাথা নিচু করে শুনেছিলেন, অপমানিত অবশ্যই হয়েছিলেন, কিন্তু এইভাবে বসে থাকলে তো আর চলে না। 3খানা মেয়ে তার চলে গেছে বাড়ি থেকে কোথাও, তিনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে? তিনি ওই এলাকার এসএসপি বিনোদ কুমারের সাথে দেখা করেছিলেন। বিনোদ কুমার কিন্তু খুব ভালোভাবে কথাগুলো শুনেছিলেন, সহমর্মিতা দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। তারপরে সেই লোকেশনে আবার পুলিশ টিম যায়। এই যে প্রথম ফোন নাম্বারটা যেটাতে ফোন কল করে মেয়ের আওয়াজ পেয়েছিলেন শামশাদ আলী, কন্টিনিউয়াস ফোন অফ থাকলেও তিনি প্রতিদিন ওই ফোনটাতে কল করতেই থাকতেন। এইভাবে করতে করতে আবারও একটা লোকেশন ট্রেস হয়েছিল। পুলিশ টিম এবার অ্যারেস্ট করেছিল ভরত সিং নামের একটা ছেলেকে। তাকে অ্যারেস্ট করলে তার লোকেশনে তার সঙ্গে শামশাদ আলীর ছোট মেয়েকে, যার বয়স ছিল 16 বছর, তাকে পাওয়া গেছিল। তবে সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে প্রেগনেন্ট ছিল। তাকে পুলিশ অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে এসেছিল, তার ট্রিটমেন্ট চলছিল। ভরত সিংকে অ্যারেস্ট করার পর তার জিজ্ঞাসাবাদ করে মেজো মেয়ে, যার বয়স 18 বছর, তার লোকেশনটাও ট্রেস করেছিল পুলিশ। তাকে পাওয়া গেছিল রাজস্থানে। তার সঙ্গেও বেশ কয়েকজন লোক ছিল, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পুলিশ এবার বড় মেয়েকে খুঁজছিল। বড় মেয়েকে খোঁজার একটাই কারণ, ছোট মেয়ে আর মেজো মেয়ে যাদেরকে পুলিশ উদ্ধার করে নিজের সঙ্গে নিয়ে এসেছিল, তারা একটু সুস্থ হওয়ার পর যখন তাদের জিজ্ঞাসাবাদ হয় আর তাদের সঙ্গে যে পুরুষ ধরা পড়েছিল তাদের জিজ্ঞাসাবাদ হয়, তখন যে ব্যাপারটা পুলিশ টিম জানতে পেরেছিল সেটা হচ্ছে বিয়ে বাড়িতে নিশা, মানে বড় মেয়ে যার বয়স 21 বছর, তার সঙ্গে রাহুলের দেখা হয়েছিল। নিশা গরিব ফ্যামিলির মেয়ে। রাহুলের কাছে দামি দামি জিনিসপত্র, দামি ফোন, দামি ঘড়ি, দামি চশমা, দামি জুতো, দামি দামি জামা কাপড়। রাহুলের সাথে বেশ কয়েকজন বন্ধু ছিল, যার মধ্যে ভরত সিংও একজন ছিল। রাহুল একটা শহরের ছেলে, তার সঙ্গে নিশা কথা বলেছিল। নিশা আর রাহুলের মধ্যে প্রেমের সম্পর্ক একটা ওই বিয়ে বাড়িতেই শুরু হয়েছিল। রাহুল নিশাকে বলেছিল যে তুমি আর তোমার বোনরা যদি আমার সাথে দিল্লি যাও তাহলে কিন্তু আমি তোমার বোনদেরকে দিল্লিতে কাজ পাইয়ে দেব। ক্লিয়ারভাবে বড় দিদি 21 বছর বয়সী নিশাকে রাহুল বলে দিয়েছিল দেহ ব্যবসার কাজ। দিদির কিন্তু খারাপ লাগেনি। দিদি বোনদেরকে কিন্তু কথাটা জানায়নি। বোনদেরকে সে জানিয়েছিল যে খুব ভালো কোনো কাজ দিল্লিতে গিয়ে জোগাড় করে দেবে রাহুল, আর সেই কাজ পাওয়ার পরে আমরাও রাহুলের মতো দামি দামি জিনিসপত্র কিনতে পারবো, ঘড়ি, চশমা, জামা কাপড় ইত্যাদি। ছোট বোন 18 বছর আর 16 বছর, তাদের খুব লোভ হয়েছিল। আর গরিব বাচ্চারা, তাদের মনে হয়েছিল যে বড় লোক হওয়ার একটাই সুযোগ, রাহুল খুব ভালো ছেলে, দিদির সাথে তার প্রেম, সে যদি আমাদেরকে নিয়ে গিয়ে কোথাও কাজ পাইয়ে দেয় তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বাবা মাকে বললে কিন্তু যেতে দেবে না, রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে পালিয়ে যেতে হবে। এটা দিদি শিখিয়েছিল। দিদি প্রথমে যখন বিয়ে বাড়ি থেকে রাহুল আর রাহুলের বন্ধুরা ফিরে চলে যাচ্ছিল, তখন
আগে থেকেই কথা হয়েছিল ছোট বোন 16 বছরের বোনকে রাহুলের হাতে দিয়ে দেওয়া হয়। রাহুল তাকে নিয়ে চলে গেছিল। রাহুল আর ভরত দুজনে মিলে তাকে বিক্রি করে দিয়েছিল। বিক্রি করে অনেক টাকা হয়েছিল, সেটা থেকে কিছু টাকা তাদের যে 21 বছরের দিদি নিশা তাকেও দেওয়া হয়েছিল। নিশা দেখছিল যে বাবা খুঁজে বেড়াচ্ছে ছোট মেয়েকে, নিশা পালাবার সুযোগ পাচ্ছিল না। তবে বাবা যখন ছোট বোনকে খোঁজার জন্য পাঞ্জাব চলে যায় তখন সুযোগ পেয়ে গেছিল বড় মেয়ে। সে নিজের সঙ্গে নিজের 18 বছরের বোনকে নিয়ে রাতারাতি পালিয়ে গেছিল। রাহুল তাদেরকে নিয়ে নিয়েছিল আর 18 বছরের বোনকে বিক্রি করে দেওয়া হয়েছিল অন্য আরেকজনের কাছে। পরবর্তীকালে জানা যায় সেই 18 বছরের বোনকে প্রথমে রাজস্থান, তারপরে ভোপাল, তারপরে উত্তরপ্রদেশ, আবার সেখান থেকে ঘুরিয়ে তাকে আবারও রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে অসংখ্যবার তাকে বিক্রি করা হয়েছিল আর পয়সা রোজগার করা হয়েছিল। সমস্ত ব্যাপারটা তাদের যে দিদি সে জানতো। বড় দিদি নিশাকে কিন্তু বিক্রি করা হয়নি। দিদির বয়ফ্রেন্ড রাহুল আর নিশা দুজন সেই বোনদেরকে বিক্রি করার টাকায় এদিক ওদিক ঘুরছিল, হোটেলে থাকছিল, ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু সবাইকে অ্যারেস্ট করে আনার পর রাহুল আর ভরত সিং, যারা দুজনে এই ঘটনার মাস্টার মাইন্ড, আর সঙ্গে 21 বছরের দিদি, সবাইকে পুলিশ কাস্টাডিতে পাঠানো হয়। তবে খুব বেশি দিন জেল হবে না, কারণ তারা কিন্তু কারোর মার্ডার করে ফেলেনি, তারা জাস্ট বোনকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। যাই হোক, বর্তমানে তারা জামিনে মুক্তি পেয়েছে। এবার বলি ছোট বোনটার কথা, যে কিন্তু যখন উদ্ধার করেছিল পুলিশ তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু বেশ কিছু মাস প্রেগনেন্সির কেটে গেছিল। অনেক চেষ্টা করার পর, অনেক কোর্টে আবেদন করার পর তার অ্যাবর্শন করাতে তার উকিল, তার বাবা সফলতা পায়নি। মেয়েটা নাবালিকা অবস্থায় আরও একটা মেয়েকে জন্ম দিয়েছিল। মেয়েটা এখন নিজের বাড়িতে আছে, তবে জন্ম দেওয়া যে শিশু সে কোনো হোমে মানুষ হচ্ছে। আর 18 বছর বয়সী যে বোন, সে নিজের ফ্যামিলিতে নিজের বাবা মায়ের সাথে আছে। আর 21 বছর বয়সী যে বোন, সে কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর নিজের বাড়ি আসেওনি, আর বাড়ির লোকজন তাকে যোগাযোগ করার চেষ্টাও করেনি। সে রাহুলের সাথে আছে নাকি অন্য কোথাও আছে, না এখন তার কি অবস্থা সে বিষয়ে কিচ্ছু জানা নেই। আমাদের দেশ ভারতে একটা অ্যানালিসিস হয়েছিল, একটা সার্ভে করা হয়েছিল, তাতে দেখা গেছিল যে প্রতিদিন গড়ে 172খানা মেয়ে নিখোঁজ হয়, নাবালিকা মেয়ে। তবে বেশিরভাগ মেয়ের কোনো মিসিং কমপ্লেন করা হয় না, খোঁজার চেষ্টা করা হয় না, জানাও যায় না যে তারা গেল কোথায়। এই হচ্ছে আমাদের দেশ। আর এই দেশে নিজের 2 বোনকে এইভাবে একজন দিদি টাকা পাবো সেই আশায় বারবার কোনো না কোনো পুরুষের কাছে বিক্রি করে দিয়েছে। বোনের কথা একবারও ভাবিনি। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।